সুপ্রভাত সকলকে। আর তার সাথে প্রত্যেককে স্বাগত জানাই ভারতের প্রতিবেশী দেশ নেপালের ছোট্ট সুন্দর এক গ্রাম নাগারকোট থেকে। এবার সময় হয়ে গেছে সবুজ গাছপালায় ঘেরা এই সুন্দর গ্রামটাকে ছেড়ে নিচে কংক্রিটের জঙ্গলে ভরা কাঠমান্ডুতে চলে যাওয়ার। তবে সেখানে যাবার আগে আমাদের হোটেলের সামনে থেকে দু চোখ ভরে আর একবার দেখে নিলাম বরফে ঢাকা হিমালয়ের চূড়াগুলোকে। গতকালকে আমরা গিয়েছিলাম এক ঐতিহাসিক শহর ভক্তপুর দরবার স্কোয়ার দেখতে, আর আমার সাথে নিয়ে গিয়েছিলাম আপনাদেরকেও। আশা করি সেই ভিডিও আপনাদের ভালোই লেগেছে। আর আজকে আমরা এখান থেকে চলে যাব কাঠমান্ডুতে। সেখানে গিয়ে আজকে আমরা পুজো দেব ভগবান পশুপতিনাথের। তারপর ঘুরে দেখব ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ বিখ্যাত বৌদ্ধ স্তূপা। আমরা এখান থেকে চলে যাব ভক্তপুরে। তবে তার আগে এই বাস স্ট্যান্ডের সামনেই একটা উঁচু মতো জায়গা রয়েছে, ওইখানটা একটু আমরা যাচ্ছি, দেখবো উঁচু থেকে কত ভালো হিমালয় দেখতে পাওয়া যায়। কি গো, দৌড়ে দৌড়ে উঠছো? দারুণ লাগছে দেখতে, বলো পুরো এখানে ভিউটা। ও পেছনে আবার আমাদের ঈশান বাবু আসছে। এখানে অনেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতেও আসেন, আর এখান থেকে দেখতে পাওয়া পাহাড়ি দৃশ্য অপূর্ব সুন্দর। এই উঁচু জায়গাটা থেকে তুষারপৃত পাহাড় আরো ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? ক্যামেরায় কতটা আসছে একদম খালি চোখে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়গুলোকে। এদিকটা অল্প অল্প মেঘ হয়েছে। আজকে সকালের বাসটায় প্রচণ্ড ভিড়, কোনো রকমে বসার সিটটুকুই পেলাম। আর এই ভিড় বাসে ক্যামেরা করার সুযোগ খুব একটা বেশি পেলাম না। তারই মধ্যে যতটুকুনি পেরেছি এই সুন্দর প্রকৃতিকে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি আপনাদের জন্য। ভক্তপুর থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম পশুপতিনাথ মন্দিরে, ওখানে হোটেল নেব, সেখানে যাওয়ার জন্য আমাদের ট্যাক্সির ভাড়া পড়লো 1000 টাকা। ট্যাক্সিতে বসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নাগারকোট থেকে ভক্তপুরে আসার সময় দেখতে পাওয়া সুন্দর পাহাড়ি দৃশ্যের। তবে আফসোস একটুখানি রয়েই গেল, ওই সুন্দর পাহাড়ি দৃশ্যের ভালো করে ভিডিও করতে পারলাম না। আমি ভাবলাম গিম্বলটা কিরণের কাছে দিয়ে রাখলে না, লেফট সাইডে এত ভিড় ছিল, আমি যে দিতে যাবো পারছিলাম না। ভ্যালির ভিউটা কেমন ছিল গো? দারুণ ছিল, কিন্তু আমার ক্যামেরা করতে পারলাম না। তো এটা হলো নেপালের লিঙ্ক রোড। এই লিঙ্ক রোড দিয়ে আমরা যাচ্ছি এখন পশুপতিনাথ মন্দিরের ওখানে। ওখানে গিয়ে প্রথমে হোটেল নেব, তারপর ওইখান থেকে আমরা যাব বাবার পুজো দিতে। দেখলাম এই রাস্তায় গাড়ির গতি বেশ ভালো, আর তার সাথে প্রচুর বাস চলছে দেখলাম। চাইলে ভক্তপুর থেকে বাসে করেও চলে আসা যায় পশুপতিনাথ মন্দিরের দিকটায়। পশুপতিনাথ মন্দিরের ওখানে একখানা হোটেল বুক করে বাসে চড়েই আমরা বেরিয়ে পড়লাম পৃথিবী বিখ্যাত কাঠমান্ডুর বৌদ্ধ স্তূপা দেখতে। প্রথমে বৌদ্ধ স্তূপা দেখে তারপর সন্ধ্যাবেলায় এসে বাবা পশুপতিনাথের পুজো দেব, কেননা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখার লোভ আছে। এই হলো সেই পৃথিবী বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ কাঠমান্ডুর বৌদ্ধ স্তূপার গেট। আর এই গেট থেকেই দেখতে পাওয়া যাচ্ছে পৃথিবী বিখ্যাত সেই বৌদ্ধ স্তূপা। এখানে প্রবেশের জন্য টিকিট লাগে, আর গেটের ঠিক ডান দিকটাতেই রয়েছে টিকিট কাউন্টার।
আমরা আমাদের টিকিট কেটে চলে এলাম ইতিহাসের সাক্ষী হতে। বিখ্যাত এই বৌদ্ধ স্তূপা ইউনেস্কো দ্বারা ঘোষিত হয় 1979 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপত্য হিসাবে। আর আমার সাথে আপনারাও আজকে দেখবেন নেপালের সবথেকে বড় গোলাকার বৌদ্ধ স্তূপগুলোর মধ্যে একটিকে। গেট থেকে ঢুকে প্রথমেই চোখে পড়লো এই মূর্তিটা। সকলে এসে এখানে প্রণাম করছে, তাই আমরাও একবার প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম গৌতম বুদ্ধের। স্তূপার চারিদিকে চারখানা ঠিক এইরকম গেট আছে, আর এই গেটের ভেতরে থাকা সিঁড়ি দিয়ে স্তূপার ওপরে ওঠা যায়। আর এই স্তূপা হলো বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান ও প্রার্থনার জায়গা। আর এখানে বিভিন্ন রকম ধর্মীয় গ্রন্থ ও জিনিসপত্রও রাখা থাকে। তবে মূল প্রবেশদ্বারের সামনে থাকা এই গেটটা কিন্তু বন্ধ। এরপর আমরা জ্ঞান, আত্মজ্ঞান আর শক্তি লেখা মন্ত্রের চাকাগুলোকে ঘোরাতে ঘোরাতে ঘড়ির কাঁটার দিকে স্তূপাকে প্রদক্ষিণ শুরু করলাম। ধর্মীয় মতে এর ফলে পুণ্য অর্জন হয়। আসলে এটা একটা ছোট্ট গৌতম বুদ্ধের মূর্তি, যেটার রং হলো সোনালী। আর শুধু আমরা না, আমাদের মতোই হাজার হাজার পর্যটক বা পুণ্যার্থী এই বৌদ্ধ স্তূপাকে প্রদক্ষিণ করছে। আর এই রঙিন পতাকায় থাকা 5টা রং আমাদের জীবন শক্তির 5 তত্ত্ব, মানে মাটি, আকাশ, আগুন, জল আর হাওয়াকে রিপ্রেজেন্ট করছে। সকলের মতো আমিও শক্তি, জ্ঞান আর আত্মজ্ঞানের চাকা ঘুরিয়ে কিছুটা পূর্ণ অর্জন করে নিলাম। মূল প্রবেশদ্বারের ঠিক পিছনে থাকা স্তূপার গেটটা খোলা রয়েছে, তাই একবার ভিতরে প্রবেশ করে দেখলাম। এখানেও রয়েছে মন্ত্রলেখা চাকা আর রয়েছে বেশ কিছু ঘন্টা, যেগুলোকে পম্পি একবার সুর করে বাজিয়ে নিল। এখানে একটা প্যাগোরা স্টাইল মন্দিরও রয়েছে, তবে মন্দিরের ভিতরটা ভিডিও করা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর এই মন্দিরের ভিতরে রয়েছে মন্ত্রলেখা একখানা বিরাট বড় চাকা। এরপর আমরা জুতো খুলে চলে এলাম সিঁড়ি দিয়ে প্যাগোরার ওপরের দিকটায়। এখানটায় বিশেষ কিছু দেখার নেই, খোলামেলা জায়গা, অল্প একটু সাজানো গোছানো। আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর অল্প একটু এগোতেই চোখে পড়ল একখানা বিরাট বড় ঘন্টা। ওই ঘন্টার পাশে থাকা মনেস্ট্রিতে প্রবেশ করলাম। আর এই যে চাকাটা দেখছেন, ঠিক এই রকমই একটা বিরাট বড় চাকা ছিল ওই প্যাগোরা স্টাইল মন্দিরটার ভিতরে। এখানেও একবার আমরা পূর্ণ অর্জন করে নিলাম। এরপর সকলের দেখা দেখি আমরাও এখানে থাকা সিঁড়ি দিয়ে উঠে গেলাম মনেস্ট্রির দ্বিতলে। আর সিঁড়ির পাশের দেওয়ালে আঁকা এই ছবিগুলো অবশ্যই মন কেড়ে নেবার মতো।
এখানে ভিতরে ধর্মীয় অনুষ্ঠান চলছে, আর ভিতরটার ক্যামেরা করাও নিষিদ্ধ, তাই বাইরে থেকেই একটু ছবি তুললাম। ছাদে ও দেওয়ালে আঁকা ছবিগুলো একবার দেখুন। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে থাকা বৌদ্ধ স্তূপা দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। একটা জায়গায় দেখলাম ধূপ ধুনো জ্বালাবার একটা ব্যবস্থা করা রয়েছে। এটা কিন্তু সত্যি খুব ভালো ব্যবস্থা। এতে করে চারিপাশটা ময়লা হচ্ছে না। আর এই অঞ্চলটায় রয়েছে অজস্র পায়রা, আর সেই পায়রাকে খাবার দেওয়ার জন্য বেশ কিছুটা জায়গাও তৈরি করে রাখা আছে। এখানে নীল আর সোনামায়ের কাণ্ড কারখানা দেখুন। আর শুধু ওরা একা নয়, আরো কিছু বাচ্চা রয়েছে ওদের সাথে। ভগবান বুদ্ধার অতি পবিত্র স্তূপার পরিদর্শন ও পরিক্রমা করতে করতে পাশে থাকা মার্কেট থেকে কিছু জিনিসপত্রও কিনে নেওয়া চলে। নেপালের সব থেকে বড় গোলাকার এই স্তূপা তৈরি করা শুরু হয়েছিল 1500 শতকের শেষের দিক থেকে, আর এটা শেষ হয় 1600 শতকের শুরুর দিকে। নেপালের কাঠমান্ডু আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই স্তূপা থেকে। এখানকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশ অবশ্যই আপনার ভ্রমণ পিপাসু মনের পিপাসা মেটাবে। ভগবান বুদ্ধের এই পবিত্র স্তূপা দর্শনের পর আমরা চলে যাব আর এক ভগবানের দর্শন করতে, ভগবান শিবশঙ্কর বাবা পশুপতিনাথের মন্দিরে। এবারে আমরা বাসে বা গাড়িতে করে যাচ্ছি না, তার বদলে স্থানীয়দের পরামর্শে স্তূপার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলে যাব পশুপতিনাথ মন্দিরে। আর এই সুন্দর বিকালে কখনো আমাদের ছেলে মেয়েদের দুষ্টুমি, কখনো আবার স্থানীয় ছেলেদের খেলা, এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবা পশুপতিনাথের মন্দিরে। মন্দির চত্বরে পৌঁছে প্রথমেই দর্শন হলো নন্দী মহারাজের সাথে। শুধু নন্দী মহারাজ না, দেখা পেলাম বজরংবলীর দলের সাথেও। এই হলো বাগমতী নদীর তীরে প্রায় 246 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত ভগবান শিবের মন্দির, পশুপতিনাথ মন্দির। सब तो आप आदमी के कितना लिए। साल से मंदिर में काम कर रहे हैं? इसमें हम लोग काम करते हैं अभी 10 साल से। 10 साल से मंदिर का जितना भी पेंट वगैरह का काम होता हाँ है सब करते 10 साल से काम करते हैं। और आपका घर हैं बिहार में बिहार मोतिहारी। में मोतिहार। जी सर हम कोलकाता से आए। कलकत्ता ठीक से है, है। चलिए जय हिंद। जय। এনার মতোই এখানকার স্থানীয়রা খুব মিশুকে। মাত্র একবার জিজ্ঞাসা করাতেই সবকিছু উনি বলে দিলেন। এই যেমন এটা হলো জুতো রাখার জায়গা, এখানে বিনা পয়সায় আপনার জুতো রেখে একটা টোকেন নিয়ে নিশ্চিন্তে চলে যেতে পারেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে পশুর চামড়ার তৈরি কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না, তাই চামড়ার তৈরি কোনো কিছু থাকলে এখানেই রেখে দিয়ে যেতে হয়। অবশ্য এখানে কয়েকটা প্রসাদের দোকানও রয়েছে, সেখানেও জুতো রেখে প্রসাদের ডালা নিয়ে মন্দিরের ভিতরে যাওয়া চলে। আমরাও আমাদের পুজোর ডালি নিয়ে চললাম মন্দিরের দিকে। তবে দাম খুব একটা বেশি না, নেপালি টাকায় 100 টাকা থেকে 300 টাকার মধ্যেই হয়ে যায়। মূল মন্দির চত্বরে গেটের মুখটায় আবার নন্দী মহারাজের সাথে দেখা। মূল মন্দির চত্বরে ঢুকতেই একটা কুয়োর মতো জায়গায় শিবলিঙ্গ নজরে এলো। বাবা পশুপতিনাথের মূল মন্দিরের আশেপাশে
আরো অনেক দেবদেবীর ছোট বড় অনেকগুলো মন্দির রয়েছে। যেমন এই মন্দির কমপ্লেক্সেই রয়েছে 14 শতাব্দীর রাম মন্দির, এছাড়াও বৈষ্ণব মন্দির রয়েছে, আর রয়েছে 1100 শতকের পাণ্ডুলিপিতে উল্লেখিত গুহেশ্বরী মন্দির। সঠিক সময় জানা না থাকলেও এই মন্দিরের বর্তমান রূপটি পায় আনুমানিক 1692 সালে। অনেকে অবশ্য মনে করেন লিচ্ছবি রাজা প্রচণ্ডদেবের দ্বারা নির্মিত হয়েছে এই মন্দির। বাবা পশুপতিনাথ হলো কেদারনাথেরই আর এক অংশ। আশা করি সেই গল্প আপনারা প্রত্যেকেই জানেন। বাবা পশুপতিনাথের এই মন্দির নেপালের প্যাগোডা স্থাপত্য শৈলীতে তৈরি। এই মন্দিরের ভিত থেকে ছাদ অব্দি উচ্চতা প্রায় 23 মিটার। মূল মন্দিরের চারিদিকে রয়েছে 4খানা মুখ্য গেট। সেই গেটের উপর লাগানো রয়েছে মোটা রূপোর চাদর, আর ছাদ হলো 2 স্তরে, সোনার আবরণযুক্ত তামার তৈরি। একটা চূড়া, সেটাও সোনার। মন্দিরের ভিতর ক্যামেরা নিষিদ্ধ। ক্যামেরার পারমিশন এইখান পর্যন্তই। আর এখান থেকে শুধুমাত্র দেখতে পাওয়া যায় পিতলের তৈরি নন্দী মহারাজকে। মন্দিরের ভিতরকার ব্যবস্থাও খুব সুন্দর। ভিতরে 2টো লাইন দেওয়া হয়। একটা লাইনে বাবার দর্শন হয়, আর একটা লাইন পুজো দেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতো লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করতে পারেন, কিংবা পুজো দিয়েও আসতে পারেন। বাবা পশুপতিনাথের পুজো দিয়ে আসার পর আমরা চলে এলাম সন্ধ্যাবেলায় বাবার আরতি দেখতে। আর এই মঞ্চটা বাবার মূল মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। প্রতিদিন সন্ধ্যা 6টায় এই আরতি শুরু হয়, তাই সন্ধ্যাবেলা বাবার পুজো দিতে আসলে অবশ্যই এই সন্ধ্যা আরতি দেখে যাবেন, ভালো লাগবে। ভক্তি ভরে বাবা পশুপতিনাথের পুজো দেবার পর মন ভরে দেখছে এই সন্ধ্যা আরতি। ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। তাই অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো। আরও একটা বিশেষ কথা, আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই অতি ক্ষুদ্র ইউটিউব পরিবারের সদস্য হবার একান্তর অনুরোধ রইল আপনার কাছে। আশা করি আপনারা সেই অনুরোধ রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।